আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের বিশেষ আলোচনায়। স্বাধীনতার এক মহাপার্বণ, 140 কোটি শপথের পার্বণ। স্বাধীনতার এই মহাপার্বণ সমবেত সাফল্যের গৌরবের পার্বণ। প্রত্যেকের হৃদয় উদ্দীপনায় পরিপূর্ণ। দেশ একতার ভাবনাকে প্রতিনিয়ত শক্তিশালী করে চলেছে। 140 কোটি দেশবাসী আজ ত্রিবর্ণ পতাকার রঙে রঙিন। প্রতি ঘরে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। দেশের প্রতিটি প্রান্ত থেকে মরুভূমি হোক কিংবা হিমালয়ের শৃঙ্গমালা, সমুদ্র উপকূল হোক কি ঘন জনবসতিপূর্ণ অঞ্চল, প্রত্যেক জায়গায় একটাই গুঞ্জরণ, একই জয়গান, আমাদের প্রাণের চেয়ে প্রিয় মাতৃভূমির জয়গান। ঠিক এভাবেই গতকাল দেশের ৭৯তম স্বাধীনতা দিবসে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভাবেই কিন্তু জনগণের উদ্দেশ্যে ভাষণ রাখছিলেন। শ্রোতাবন্ধু, আজ আমরা এই বিষয় নিয়ে কথোপকথন করব বা আলোচনা করব যে প্রধানমন্ত্রী এই যে গতকাল আমাদের জন্য বিস্তারিতভাবে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন গতকালের ভাষণে, সেই ভাষণ নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শ্রী শেখর দত্ত। স্যার, আপনাকে স্বাগত আকাশবাণীর আজকের আলোচনায়। ধন্যবাদ স্যার। গতকালকে তো আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো বক্তব্য বা ভাষণ, যিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণটা রাখছিলেন, সেই ভাষণে তরুণ যুব বলুন, মহিলা বলুন, কৃষক বলুন, এক কথায় গোটা দেশের উন্নতি কল্পে, গোটা দেশের মানুষের উন্নতি কল্পে সরকার কাজ করছে বা কিভাবে এগিয়ে চলছে বিকশিত ভারতের স্বপ্ন পূরণের পথে, সেই বিষয়টা কিন্তু তিনি একটা ধারণা দিয়ে গেছেন। তো স্যার, প্রথমেই যদি একটু সংক্ষেপে গোটা বিষয়টা নিয়ে একটু সংক্ষেপে তুলে ধরেন। আসলে গতকাল প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটা ছিল অত্যন্ত উদ্দীপ্ত। প্রধানমন্ত্রীর মূল উদ্দেশ্য ছিল দেশবাসীকে উজ্জীবিত করা এবং আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া। তবে এর একটা সুনির্দিষ্ট পরিপ্রেক্ষিত আছে। আমরা সবাই জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি ভারতের সঙ্গে যখন তার দেশের সরকারের বাণিজ্য চুক্তি করার জন্য আলাপ আলোচনা চলছে যে দুই দেশেরই আমদানি বা রপ্তানি শুল্ক কেমন হবে, বিশেষ করে আমদানি শুল্ক কেমন হবে, তার হার কি হওয়া উচিত, সেই আলোচনার সমাপ্তির আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন ভারতের ওপর 25% শুল্ক, আমদানি শুল্ক, অর্থাৎ ভারতীয় পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করতে গেলে আগে যে হার ছিল তার ঊর্ধ্বে 25% দিতে হবে। পরবর্তী সময় সেটাকে তিনি নিয়ে গেছেন 50%। এটা একটা অভাবনীয় পরিস্থিতি, এরকম আগে হয়নি এবং এর ফলে আমাদের অর্থনীতির ওপর একটা ধাক্কা আসতে পারে। আমাদের অর্থনীতি কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে, অন্তত শর্ট টার্মে, স্বল্প সময়ের জন্য। এই আঘাতটাকে আগে থেকেই সামলে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নতুনভাবে উজ্জীবিত হয়েছেন এবং তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সেই বিষয়ে উদ্দীপ্ত হয়ে নিজেদের চেষ্টা চালানোর জন্য এবং কিছু কিছু কর্মসূচি তিনি ঘোষণা করেছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের পক্ষে মঙ্গলজনক। এখন যেমন একটা প্রশ্ন এখানে উত্থাপিত হতে পারে, জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আমরা সবাই জানি 2017-তে মোট 17টি ট্যাক্স এবং 6টি সেস মানে ট্যাক্সের উপর ট্যাক্স, এই 23টি নিয়ে সংযুক্ত করে আমাদের সমস্ত যে পরোক্ষ যে কর কাঠামো ছিল তাকে পরিবর্তন করে জিএসটি করা হয়েছে। তো জিএসটির ক্ষেত্রে একটা অসুবিধা হলো, সেটা ইন অ্যাডভান্স দিতে হয়। কোনো কোম্পানি বা কোনো বাণিজ্যিক সংস্থা কোনো জিনিস ক্রয় করবে তাকে দিয়ে দিতে হবে আগেই, তারপর সেটা ক্রেতাদের কাছ থেকে সে বিক্রির মাধ্যমে আদায় করবে। তো এর কোনো বিকল্প নেই, এটা এইভাবেই চলবে। কিন্তু প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন যে জিএসটি হারকে তিনি সংস্কার করবেন, এর অর্থ দাঁড়ায় যে তিনি জিএসটির হারকে কিছু কমিয়ে দেবেন। যেমন অনেক ক্ষেত্রে আমাদের জিএসটির হার 28% পর্যন্ত আছে, বিশেষ করে বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে। তো এটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে ভারতের বাজারটা উজ্জীবিত হয়ে উঠবে, ব্যবসা বাণিজ্যের যে পরিমাণ বা যে কাঠামো সেটা আরো সমৃদ্ধ হবে এবং ব্যবসা বাণিজ্য অনেক বাড়বে, ব্যবসায়ীরা অত্যন্ত খুশি হবেন সমস্ত দেশেই। এই জন্যই তিনি জিএসটি কাঠামো সংস্কারের উদ্যোগের কথা বলেছেন। এটা হলে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের পক্ষে খুবই ভালো হবে এবং যেহেতু কর্মসংস্থানের, বিশেষ করে সরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সীমিত, সেই জন্য বর্তমান সরকার বা প্রধানমন্ত্রীর মূল ইচ্ছা হলো যুবক যুবতীদেরকে স্বরোজগারী হওয়ার ক্ষেত্রে উৎসাহ প্রদান করা। তো জিএসটি সংস্কার হলে যেহেতু ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, সেটা দেশের পক্ষে খুবই মঙ্গলজনক। এটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন গতকাল। বিকশিত ভারত রোজগার যোজনা, এক কথায় আমরা যদি বলতে পারি যে আত্মনির্ভর হওয়ার পথ কিন্তু তিনি গতকালের ভাষণেও তুলে ধরেছেন যে কিভাবে মানুষ আত্মনির্ভর হতে পারে, বিশেষ করে তরুণ প্রজন্ম। আজ সে প্রধানমন্ত্রী विकसित भारत रोजगार योजना आज ही 15 अगस्त को लागू हो रही है। ये आपके लिए बहुत खुशखबरी है। इस योजना के तहत निजी क्षेत्र में पहली नौकरी पाने वाले नौजवान को, बेटे बेटी को
15,000 रुपया सरकार की तरफ से दिए जाएंगे। कंपनियों को भी नए रोजगार देने के अवसर जो भी ज्यादा जुटाएगा उनको भी प्रोत्साहन राशि दी जाएगी। স্যার এই বিষয়টাতে কি বলবেন? প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে আত্মনির্ভর করা। বিভিন্ন পণ্য সামগ্রীর উৎপাদন, সে কৃষি হোক বা মৎস্য চাষ হোক বা পশুপালন হোক, এবং শিল্পের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং, যে দ্রব্য যেগুলি বিভিন্ন কলকারখানায় নির্মাণ হয়, উৎপাদন হয়, সেই সমস্ত ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করা। এই আত্মনির্ভরতার বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন একটি প্রকল্পের, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী স্বরোজগার যোজনা, প্রধানমন্ত্রী বিকশিত ভারত স্বরোজগার যোজনা, যার অঙ্গ হিসেবে কোন নতুন উদ্যোগীকে, মূলত এমএসএমই অর্থাৎ লঘু এবং ক্ষুদ্র শিল্পে যারা কাজ করবেন তাদের ক্ষেত্রে তারা যদি কোনো উদ্যোগ শুরু করতে চান তখন তাদেরকে সরকার থেকে অনুদান দেওয়া হবে 15,000 টাকা এককালীন, প্রথমেই দিয়ে দেওয়া হবে, যাতে ওনারা লোক রাখতে পারেন, কর্মচারী রাখতে পারেন। এটার পরিমাণ আরো বাড়বে, এর মধ্যে আরো ইনসেন্টিভ আছে। এই প্রকল্পটার বিস্তারিত সবকিছু এখনো প্রণীত হয়নি, সেটা যখন সরকার বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করবেন তখন সবটা বোঝা যাবে। কিন্তু প্রথমে এইটুকু নিশ্চিত যে অন্তত 15,000 টাকা যে কোনো নতুন ক্ষুদ্র বা মাঝারি বা লঘু উদ্যোগীদের ব্যবসা শুরু করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো এর ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষের নিযুক্ত হওয়া, সেটা উৎসাহিত হবেন মানুষ, এবং নতুন উদ্যোগ শুরু হবে। নিজেদের শুধু কর্মসংস্থান হবে না, সঙ্গে অন্য আরো কিছু ব্যক্তির, নারী পুরুষ, তাদের কর্মসংস্থান হবে। এটা হচ্ছে বৃহত্তর যে লক্ষ্য আত্মনির্ভরতা, তারই অঙ্গ হিসেবে। সেই ক্ষেত্রে একটা কথা বলবো, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে তরুণ যুবক যুবতী কিংবা মহিলারা পয়সার জন্য সেই কোনো একটা উদ্যোগ বা কর্ম সেটা শুরু করতে পারেন না। তো সেই ক্ষেত্রে এই সুবিধাটা কিন্তু দারুণভাবে কাজ করবে সেই মহিলা বা যুবক যুবতীদের জন্য, তাই তো স্যার? অবশ্যই অবশ্যই ভালোভাবে কাজ করবে, অনেকেই এতে উৎসাহিত হবেন এবং নতুন উদ্যোগ শুরু করবেন। আর নতুন উদ্যোগের দিক থেকে, মানে এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দিক থেকে ভারত তো এটা আমাদের ট্রেডিশন। এই হাজার হাজার বছর আগেই এই রোমে আমাদের দেশের বস্ত্র শিল্প, বিশেষ করে শাড়ি, গাউন বা ইত্যাদি পোশাক কাপড়, ফিনিশড ক্লথ, যেগুলো মানে তৈরি হওয়া পোশাক, এগুলোর বিশাল বাজার ছিল, পৃথিবীর বিভিন্ন মহাদেশেই বিক্রি হতো, এবং তার প্রত্নতাত্ত্বিক প্রমাণও পাওয়া গেছে। রোমান স্বর্ণ মুদ্রা আমাদের তামিলনাড়ু দেশের গুজরাটে এগুলো পাওয়া গেছে। তো এই ক্ষুদ্র শিল্প বা মাঝারি শিল্প, লঘু উদ্যোগ, এগুলোর ক্ষেত্রে ভারত সবসময় অগ্রণী ছিল। একটা বিষয় আমরা অনেকেই জানি না, ইংরেজরা যখন 1757 সনে ভারতে যখন তাদের রাজনৈতিক অধিকারের প্রথম পদক্ষেপ নিল পলাশির যুদ্ধ জয়ী হওয়ার সময়, ওই সময় সারা বিশ্বের যে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সারা বিশ্বের, তার মধ্যে ভারতের অংশীদারিত্ব ছিল 23%। একটা বিশাল ব্যাপার। তার 57 বছর আগে 1700 খ্রিস্টাব্দে চীন এবং ভারতের যে যৌথ জিডিপি, সেটা ছিল গোটা বিশ্বের জিডিপির 50%। চীন এবং ভারত মিলিয়ে অবশ্য গোটা বিশ্বের টোটাল যে জিডিপি তার 50% উৎপাদন হচ্ছে ভারত এবং চীনে। তো আমরা সেই গৌরবোজ্জ্বল ইতিহাস ভুলে গেছি দীর্ঘ সাম্রাজ্যবাদী শাসন এবং শোষণের ফলে। তো এটা আমাদের কাছে নতুন কিছু নয়, এবং প্রধানমন্ত্রী যেভাবে উদ্যোগ নিয়েছেন এবং বর্তমান সরকার যেভাবে উদ্যোগ নিয়েছেন, তাতে এই বিষয়ে আমাদের পারদর্শিতা আবার প্রমাণিত হবে এবং আমাদের সাফল্য অবশ্যই আসবে। এই পদক্ষেপগুলো হচ্ছে এই প্রক্রিয়াটাকে উৎসাহিত করার, এবং নিঃসন্দেহে এটা অত্যন্ত কার্যকরী প্রক্রিয়া। ওই যে বিষয়টা যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, মানে আমরা শ্রেষ্ঠ আসন পেতে চলছি বা বিকশিত ভারতের স্বপ্ন পূরণে আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলছি। স্যার, কৃষকদের উন্নতি কল্পে প্রধানমন্ত্রী গতকালকের ভাষণে কিন্তু নানান বিষয় তুলে ধরেছেন, যেমন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা মানুষ কিভাবে পাচ্ছেন সেই বিষয়টাও তুলে ধরেছেন। এই বিষয়ে যদি স্যার একটু ব্যাখ্যা দেন। কৃষি ভারতবর্ষের প্রাণ, ভারতীয় অর্থনীতির প্রাণ, কারণ আমাদের দেশের 45% শ্রমশক্তি এখনো কৃষিকাজে নিয়োজিত। সুতরাং কৃষিকাজকে উৎসাহিত করা, তাকে ইংরেজিতে বলতে গেলে ইনসেন্টিভাইজ করা, এটা অত্যন্ত প্রয়োজন। এবং বর্তমান সরকার যেভাবে কিষাণ সম্মান নিধি এবং ফসল বীমা যোজনা এবং আরো অন্যান্য প্রকল্প চালু করেছেন, এবং ধানের বীজ, ফার্টিলাইজার মানে সার, বিদ্যুৎ, সব ক্ষেত্রে যেভাবে ভর্তুকি দিয়ে চলেছেন, এটা তারই ইঙ্গিত। কারণ এই বিশাল শ্রমশক্তি, তার যথাযথ সদ্ব্যবহার দেশের স্বার্থে প্রয়োজন, এবং কৃষকরা যদি উন্নত হয় তাহলে দেশও উন্নত হবে। এখন অবধি আমাদের এই অবস্থা। এর মধ্যে একটা থ্রেট, একটা হুমকি স্বরূপ এসছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি ট্রাম্পের বক্তব্য বা চাপাচাপ। কিরকম? ট্রাম্প চাইছেন তার দেশে কৃষি বিশাল ভর্তুকি দিতে হয় সরকার, প্রায় 100%, কিন্তু কৃষি উৎপাদনও হয় বেশি, সেটার মার্কেটিং এর জায়গা পাওয়া যাচ্ছে না, সেটার খুব প্রয়োজন। সেই জন্য তিনি ভারতকে বলছেন মার্কিন কৃষিজাত পণ্য ক্রয় করার জন্য। এটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা ইতিমধ্যেই কৃষিতে আত্মনির্ভরশীল। আমরা বিদেশে চাল রপ্তানি করি, গম রপ্তানি করি। যখন কোভিড মহামারী চলছে, সেই 2020 থেকে 2-3 বছর তো ছিল, এবং চীন পর্যন্ত আমাদের কাছ থেকে চাল কিনেছে, বাংলাদেশ ও পৃথিবীর অনেক দেশ আমাদের কাছ থেকে চাল কিনেছে, গম কিনেছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কৃষিজাত পণ্য আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা এখন সম্পূর্ণ আত্মনির্ভরশীল। একটা সময় ছিল গত শতাব্দীতে, যেমন আমি নিজে, আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, 1966-67 এই সময়টা ভয়ঙ্কর খাদ্য সংকট ছিল, প্রাকৃতিক দুর্যোগের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদেরকে চাল পাঠাতো, এবং সেই চালের মান সেটা ছিল অত্যন্ত নিম্ন, মানুষের খেতে খুবই অসুবিধা হতো, দুর্গন্ধযুক্ত চাল। যাই হোক,
কিন্তু এই অবস্থায় আমরা এখন নেই। সবুজ বিপ্লব এবং তারপর কৃষির ক্রমাগত মেকানাইজেশন, মানে যন্ত্র মাধ্যমে ব্যবহার করার ফলে, ট্রাক্টর হোক, পাওয়ার টিলার হোক ইত্যাদি, ড্রোন ব্যবহার করা বা ড্রোন ব্যবহার, এইভাবে এইগুলো হচ্ছে এবং আমরা কৃষিতে আত্মনির্ভরশীল। দ্বিতীয়ত আরেকটা সুবিধা হলো, একে তো আমাদের পক্ষে কেনাই কোনো প্রশ্নই নেই, আমাদের কোনো প্রয়োজনই নেই। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে কৃষিজাত পণ্য চাষ হয়, তার যে সিড, যে বীজগুলো, সেগুলো হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড। এটা মানুষের স্বাস্থ্যের পক্ষে কতটা নিরাপদ এবং আমাদের জমির পক্ষে কতটা নিরাপদ, মানে সয়েল সেফটির যে ব্যাপারটা, এটাও সন্দেহজনক। সুতরাং এগুলো আমদানি করে দামে যদি কমও হয়, আমাদের দেশের কৃষির তো সর্বনাশ হবে। একটা স্বাস্থ্যের বিষয় আছে, দ্বিতীয়ত যে সয়েল হেলথ, জমির বা ভূখণ্ডের যে স্বাস্থ্য, সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। তো এটা তো আমাদের পক্ষে সম্ভব না। কৃষির সঙ্গে আছে ডেয়ারি শিল্প। প্রেসিডেন্ট ট্রাম্প চেয়েছেন আমরা ডেয়ারি শিল্পে সামগ্রী আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি, সেটা সম্ভব না, কারণ ডেয়ারি শিল্পেও আমরা আত্মনির্ভরশীল। পৃথিবীর মধ্যে এখন বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশ হচ্ছে ভারত। ডেয়ারির অন্যান্য প্রোডাক্ট, উৎপাদিত বস্তু ভারতবর্ষে সবচেয়ে বেশি হয়। তার উপর আরেকটা ভয়ঙ্কর সমস্যা আছে, সেটা হচ্ছে কি, মার্কিন যুক্তরাষ্ট্রে যে ডেয়ারি হয় বা ক্যাটেল রিয়ারিং হয়, গবাদি পশু, এগুলো যে গাভী হোক বা ষাঁড় হোক, এদের যে লালন পালন করা হয়, এদেরকে খাদ্য হিসেবে দেওয়া হয় এনিমেল প্রোটিন, মাংস খাওয়ানো। আমাদের দেশের যে দীর্ঘ হাজার হাজার বছরের যে সংস্কার, আমরা যে চোখে বিষয়টাকে দেখি, তার সঙ্গে তো এটা মানানসই হবে না। তো যে গাভী মাংস খেয়ে দুধ দেয়, সেই দুধ আমাদের দেশে কোনোদিন চালানো সম্ভব না। এটা একটা মেন্টাল ব্লকেডের ব্যাপার আছে, আমাদের দীর্ঘকালীন একটা সযত্নে লালিত একটা সংস্কারের বিষয় আছে। আমাদের সংস্কারটা ঠিক উল্টোটা তাদের। হ্যাঁ, তো এটা আমাদের পক্ষে আমদানি করা সম্ভব না। সুতরাং ট্রাম্প খেপে গেছেন। তৃতীয়ত মৎস্য শিল্প, মৎস্য চাষ দরকার নেই। ভারতবর্ষের বিশাল তটভূমি, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, আমাদের যারা মৎস্য চাষী তারা উৎপাদন করছে। দেশে নদীর অভাব নেই, আমাদের যে জলের উৎস তারও অভাব নেই, মাছ চাষ হচ্ছে। এখন কোনো কোনো জায়গায় ঘাটতি আছে, কিন্তু এক স্টেটের যে ঘাটতি, এক রাজ্যের ঘাটতি অন্য রাজ্য পুষিয়ে দিচ্ছে আমাদের এখানে অন্ধ্রপ্রদেশ। সুতরাং অত্যন্ত মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমাদের মাছ আমদানি করার তো কোনো প্রয়োজন নেই। একমাত্র হতে পারে প্রসেসড ফুড, মানে মাছকে কেন্দ্র করে, মাছকে ভিত্তি করে যে অন্য কিছু খাদ্য সামগ্রী তৈরি করা হয়। এই প্রসেসড ফুডের আমাদের দরকার নেই, এটা সম্পর্ক বিপদ হলো স্বাস্থ্যগঠি, তো এগুলো আমরা নিতে পারবো না। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্প খেপে গেছেন। আর এছাড়া অপারেশন সিন্দুরে উনার ভূমিকাটা তো প্র্যাকটিক্যালি সামনে আসেনি। তো আমরা যথাযথভাবে আমাদের লোকসভা বা রাজ্যসভায় আলোচনা হয়েছে, তার মধ্যে এসছে যে উনার কোনো ভূমিকা ছিল না, পরোক্ষে এসে উনার নাম নেওয়া হয়নি। এতেও তিনি ক্ষিপ্ত, কারণ তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার চেষ্টা করছেন। তো এইসব মিলিয়ে পরিস্থিতির আগে তিনি জট পাকিয়েছেন। এখন এর থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে ওই ভোকাল ফর লোকাল, প্রধানমন্ত্রীর যে নীতি, ঘোষিত নীতি এবং আত্মনির্ভরশীলতা, এগুলো অত্যন্ত প্রয়োজন। তারই অঙ্গ হিসেবে এই প্রকল্পগুলো ঘোষণা হয়েছে এবং আরও হবে আগামী দিনগুলি। নারীদের জন্য গতকালকের ভাষণে প্রধানমন্ত্রী তুলে ধরেছেন, শুধু গতকাল কিনা, প্রধানমন্ত্রী বারবার বিভিন্ন ভাষণে, বিভিন্ন জায়গায়, বক্তৃতায় কিন্তু নারীদের ক্ষমতায়ন বা নারী সশক্তিকরণের বিষয়টা তুলে ধরেছেন তার ভাষণে। গতকালকের ভাষণে সেই বিষয়টা আমরা প্রত্যক্ষ করলাম। স্যার, এই বিষয়টাতে আপনি যদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই 13 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি নারী ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত মনোযোগী এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টা তিনি দেখেন। নারী ক্ষমতায়নটা শুধু যে বিশেষ প্রয়োজন তা নয়, কারণ নারী যদি ক্ষমতাশালী না হয় তাহলে কোনো দেশের সামগ্রিক উন্নয়ন হতে পারে না। কারণ অর্ধেক আকাশ অন্ধকার রেখে কোনো সময় আমরা পূর্ণ সূর্যের আলো পাবো না। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিছু অভিনব কর্মপদ্ধতি আছে যেটা প্রশংসনীয়। যেমন গুজরাটে তিনি যখন মুখ্যমন্ত্রী, তিনি এই নারী ক্ষমতায়নের বিষয়টাকে শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি ঘোষণা দিয়েছিলেন যে সমস্ত পঞ্চায়েতে নির্বাচন হবে এবং যে সমস্ত পঞ্চায়েত দেখা যাবে অল ওমেন পঞ্চায়েত, শুধুমাত্র নারীরাই নির্বাচিত হয়েছেন বা পরিচালনা করবে, তাদেরকে বৎসরে 1 লাখ বা 2 লাখ টাকা বেশি দেওয়া হবে। স্বাভাবিক যে বাজেট হয় সেই বাজেটের থেকে 1 লাখ বা 2 লাখ টাকা বেশি দেওয়া হবে ইনসেন্টিভ হিসাবে, যদি পঞ্চায়েতের সমস্ত সদস্য, প্রধান সহ মহিলা হন। এতে একটা উৎসাহ বৃদ্ধি পেয়েছে। তো আরও একটা করেছিলেন যে যেখানে সহমত হয়ে, নির্বাচন না করে সহমত হয়ে, একমত হয়ে সবাই মিলে পঞ্চায়েত গঠন করবেন, সেখানেও এই 1 লাখ বা 2 লাখ টাকা বেশি দেওয়া হবে। এটা অনেক আগের ব্যাপার, তিনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। তো এই ব্যাপারে তিনি সবসময়ই সিরিয়াস এবং উনি যে উদ্যোগটা নিয়েছেন বা এখনও চালু রেখেছেন, এর ফলে নারী ক্ষমতায়নের বিষয়ে আমাদের দেশ অনেকটা এগিয়েছে এবং আরও এগিয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং বিভিন্ন ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, উৎসাহব্যঞ্জক অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, ঋণ, ভর্তুকি ইত্যাদি দেওয়া হচ্ছে। এই বিষয়ে তিনি সফল হবেন বলে আমার বিশ্বাস। এবং নারী ক্ষমতায়নের বিষয়ে যদি আমরা এগিয়ে যাই, আমাদের দেশও সামগ্রিকভাবে অনেকটা এগিয়ে যাবে। এক কথায় আমরা বলতে পারি, প্রধানমন্ত্রী তার প্রাথমিক স্তর থেকে যে প্রশাসনিক যে বিষয়টা তিনি দেখছেন বা কাজ শুরু করেছেন, তখন থেকেই তিনি নারী ক্ষমতায়নের বিষয়টা মনোযোগ দিয়ে, অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি দেখেছেন এবং তিনি পদক্ষেপ নিয়েছেন, কংক্রিট স্টেপ নিয়েছেন।
বাস্তব পদক্ষেপ। আর সেই কল্যাণেই বা সেই প্রকল্পের মাধ্যমেই হয়তো বা আমাদের রাজ্যের নারীরা বর্তমানে লাখপতি দিদি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন। লাখপতি দিদি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন, তাদের জন্য অনেক প্রকল্প আছে, অনেক ভর্তুকি, অনেক ঋণের ব্যবস্থা আছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী কি বলেছেন চলুন শুনি একটু। हमने 3 करोड़ महिलाओं को लखपति दीदी बनाने का संकल्प लिया था, 3 करोड़। और मुझे आज संतोष है कि हम तेज गति से काम कर रहे हैं, समय से पहले 3 करोड़ का लक्ष्य पार कर लेंगे। और आज मैं खुशी से देश को बताना चाहता हूं कि मेरे नारी शक्ति का सामर्थ्य देखिए, देखते ही देखते 2 करोड़ महिलाएं लखपति दीदी बन चुकी है। आज कुछ लखपति दीदी हमारे सामने बैठी है, ये है मेरे सामर्थ्य। প্রতি বছর একটা ওই সরস মেলা হয়, সেখানে গেলে দেখতে পাওয়া যায় বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ মহিলাদের দ্বারা পরিচালিত, তারা কিভাবে ব্যবসা বাণিজ্য করছে। সেই স্বসহায়ক দলের চিত্র। তো এগুলো তো কেন্দ্রীয় সরকারেরই প্রকল্প, এটা অবশ্য অনেক আগে থেকেই আছে স্বসহায়ক দলের বিষয়টা, কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী এর উপর জোর দিয়েছেন অনেক বেশি, এবং একটা সুফল পাওয়া যাচ্ছে, নারীরা এখন অনেক বেশি ক্ষমতাশালী। অপারেশন সিন্দুর, এই অপারেশন সিন্দুর আমাদের প্রত্যেকটা ভারতবাসীর হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল, যেটা গতকালকের ভাষণেও তিনি খানিকটা তুলে ধরেছেন। স্যার, এই অপারেশন সিন্দুর নিয়ে যদি কিছু বলেন। অপারেশন সিন্দুরের বিষয়টা হচ্ছে, ভারতবর্ষে আগেও অনেক বৈরী সন্ত্রাস হয়েছে। কাশ্মীর থেকে 5 লক্ষ হিন্দুকে তাড়িয়ে দেওয়া হয়েছে, 1400 মতো হিন্দুকে বেছে বেছে তাদেরকে হিন্দু হিসেবে আইডেন্টিফাই করে তাদেরকে হত্যা করা হয়েছে। এর মধ্যে নারীরাও আছে, যেমন গিরিজা টিক্কু, তিনি বান্দিপুরা শ্রীনগরের পাশেই, সেখানে স্কুলের লাইব্রেরিয়ান ছিলেন। বিভিন্ন ধরনের যৌন নির্যাতন তো হয়েছে, তারপর ওনাকে কেটে ফেলা হয়েছে। সরলা ভাট, একজন নার্স, যখন সবাই কাশ্মীর ছেড়ে যাচ্ছে, মানে হিন্দুরা, তিনি যাননি, রুগীদের জন্য সেবা করার জন্য তিনি থেকে গিয়েছিলেন। ওনাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন হয় এবং ওনাকেও হত্যা করা হয়। আমি 2টো ঘটনা বললাম, এরকম আছে। হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি নীলকণ্ঠ গঞ্জু, ওনাকে বাড়িতে ঢুকে হত্যা করা হয়েছে। তো এগুলো আগে হয়েছে, পরবর্তী সময় বিশেষ করে 2004-05 থেকে 2013 অন্তত অবধি অসংখ্য বৈরী সন্ত্রাসের ঘটনা আমাদের দেশে ঘটেছে। 2008-এর নভেম্বরের 26 তারিখ মুম্বাইয়ের যে উপর যে আক্রমণ, সেটা তো আমরা সবাই জানি। তো এই বর্তমান সরকার আসার পরে এর মধ্যে একটু বাধাপ্রাপ্ত হয়েছে, ওরা বিশেষ কিছু করতে পারেন। কিন্তু কাশ্মীরে উপর পাকিস্তান তাদের দাবি ছাড়তে পারে না, সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায় দাবি, এটা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। কারণ কাশ্মীর হচ্ছে, পাকিস্তান তো মূলত পরিচালিত হয় তাদের সেনাবাহিনীর দ্বারা, দেখানোর জন্য পাপেট হিসেবে একজন প্রধানমন্ত্রী আসেন বা রাষ্ট্রপতি আসেন, কিন্তু তাদের কোনো বাস্তব ক্ষমতা নেই। কাশ্মীর সমস্যাটাকে জিয়ে রাখতে পারলে বা ভারতের সঙ্গে সংঘাতের যে পরিবেশটা জিয়ে রাখতে পারলে, পাকিস্তানের যে সেনাবাহিনী, তাদের যে অর্থমুখ্যন, রাষ্ট্রীয় যে সম্পদ, রাষ্ট্রীয় যে অর্থ, তার থেকে বেশি পরিমাণে টাকা নেওয়া এবং নিজেরা লাভবান হওয়া, এটা তাদের একটা কায়েমি স্বার্থের বিষয়। তো অনেকদিন কিছু করতে না পারলেও সুযোগ পেয়ে 22শে এপ্রিল এই পেহেলগামে এই ঘটনা হয়। যারা এখানে ট্যুরিস্ট হিসেবে গিয়েছিলেন, তাদেরকে বেছে বেছে তাদের ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হয়। এটা ছিল অত্যন্ত জঘন্য একটা উস্কানিমূলক ঘটনা, 26 জনকে মারা হয়। সুতরাং ভারতের একটা যোগ্য প্রত্যুত্তর দেওয়া প্রয়োজন ছিল। এটাকে আমরা শাস্তি দেওয়া বা প্রতিশোধ নেওয়া বলবো না, আমরা বলবো এটা যোগ্য প্রত্যুত্তর দেওয়া, এবং সেটা আমার বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার অত্যন্ত সফলভাবে সেটা দিয়েছেন। পাকিস্তান অন্তত আগামী বেশ কিছুদিন কোনো এই ধরনের কোনো কাজ করতে বা এই ধরনের কোনো কাজ করার ক্ষেত্রে মদত দিতে অন্তত অনেকবার চিন্তা করবে। তাছাড়া সিন্ধু জল চুক্তিটা স্থগিত রেখে সেটাও ভালো কাজ হয়েছে। এই জল চুক্তিটা অত্যন্ত অশুভ। 1960 সনে পণ্ডিত নেহেরু যখন এই চুক্তি স্বাক্ষর করেছিলেন পাকিস্তান সরকারের সঙ্গে, পণ্ডিত নেহেরুর ধারণা ছিল যে এই চুক্তি সই করে যদি পাকিস্তানকে কিছু বর্ধিত সুযোগ সুবিধা দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে, কাশ্মীর নিয়েও হয়তো পাকিস্তানে তো বেশি গন্ডগোল সৃষ্টির চেষ্টা করবে না। সেই জন্য তিনি কি করেন, সিন্ধুর টোটাল যে জল, সিন্ধু এবং তার শাখা নদীগুলোর 80% পাকিস্তানকে দিয়ে দেন। এর কোনো মানেই ছিল না। খুব বেশি যদি আমরা লিবারেলি বিষয়টা দেখি, উদার মনে দেখি, তাহলে 50% দেওয়া যেতে পারত। তিনি দিয়েছিলেন 80%, এবং এর ঊর্ধ্বে 83 কোটি টাকা দিয়েছিলেন পাকিস্তান সরকারকে অনুদান হিসেবে, যাতে ওরা বিভিন্ন জায়গায় এই নদীর গতিপথে বিভিন্ন জায়গায় ড্যাম তৈরি করতে পারে, জল সঞ্চয় করে রাখার জন্য। যদিও ওনার যে ধারণা সেটা ভুল প্রমাণিত হয়েছে অল্প কিছুদিনের মধ্যেই। তো এই জল চুক্তি আগেই পর্যালোচনার প্রয়োজন ছিল। সেই পর্যালোচনাটা অন্য কোনো সরকারই করেননি, অবহেলা করে গেছেন, উপেক্ষা করে গেছেন বা সাহস পাননি। তো বর্তমান সরকার নরেন্দ্র মোদী এটা সাহস করে এই পদক্ষেপ নিয়েছেন।
দেশের স্বার্থে নিয়েছেন। কারণ এখানে সিন্ধু নদীর জলের যে অংশটা আমাদের ন্যায্য পাওনা, অন্তত 50%, অন্তত পক্ষে অ্যাকচুয়ালি আমাদের আরো বেশি হওয়া উচিত, কারণ আমাদের উপর দিয়েই সেটা গেছে, উৎসটাও আমাদের এখানে। তো এই জলটা যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের কাশ্মীরের কৃষকদের শুধু সহায়তা হবে না, এর ফলে পাঞ্জাব হরিয়ানা এই জলকে ডাইভার্ট করে আনা যাবে, রাজস্থানের মরুভূমি পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব হবে। তো এটা একটা ভালো পদক্ষেপ। সুতরাং অপারেশন সিন্দুর সামগ্রিকভাবে অত্যন্ত সফল এখন অবধি। আর সরকার তো বলেছেন যে এই অপারেশন সিন্দুর এখনো থেমে যায়নি, এটা একটা বহমান প্রক্রিয়া এবং এই অপারেশন যখনই প্রয়োজন হবে আবার করা হবে। তো সেদিক থেকে তো এটা সফল। গতকাল প্রধানমন্ত্রী যে তরুণদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রেখেছেন বা তরুণদের উদ্দেশ্যে কিছু বলেছেন, সেটা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ আগামীর প্রজন্মের জন্য বা আগামীর ভবিষ্যতের জন্য, দেশবাসীর জন্য। কারণ বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে গেলে তরুণ প্রজন্মের এগিয়ে আসা সবার আগে প্রয়োজন, কারণ তরুণরাই তো আমরা বলি যে আগামীর ভবিষ্যৎ। তো গতকালের এই ভাষণটা বা এই বক্তব্যটা যদি একটু আপনি তুলে ধরেন স্যার। প্রধানমন্ত্রী গতকাল এটা বলতে চেয়েছেন, এর কারণটা হলো আমাদের দেশে হচ্ছে জনসংখ্যার 65% তরুণ, তাদেরকে তরুণ হিসেবে চিহ্নিত করা যায়। তাদের উচ্চাশা আছে, তাদের জীবনে এগিয়ে যাওয়ার স্বপ্ন আছে, তো সরকারের ভূমিকা হলো সেই স্বপ্নটা যাতে তারা পূরণ করতে পারে সেই প্রক্রিয়াটাকে সহায়তা করা। এরই অঙ্গ হিসেবে তিনি প্রধানমন্ত্রী বলেছেন, এবং তিনি এটা আগেও বিভিন্ন সময় বলেছেন, গতকাল গুরুত্ব দিয়ে বলেছেন পরিবর্তিত পরিস্থিতিতে, কারণ তাদের কর্মসংস্থান প্রয়োজন। সেই কর্মসংস্থানটা হয়তো সেলফ এমপ্লয়মেন্ট, স্বরোজগারী হওয়া, সেটার মাধ্যমেই বেশি হবে, কারণ সরকারি চাকরি তো সীমিত, বা প্রাইভেট সেক্টর, বেসরকারি শিল্পোদ্যোগে, তা বেসরকারি ক্ষেত্রেও কর্মসংস্থান বা চাকরি বলতে আমরা যেটা বুঝি তারও একটা সীমার পরে হবে না। সুতরাং সবচেয়ে সহজ উপায় হলো নিজেরা সেলফ এমপ্লয়েড হওয়া, বাণিজ্যিক উদ্যোগ গ্রহণ করা। তো এই উদ্যোগ গ্রহণের প্রক্রিয়াটাকে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, এবং ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্প আছে। যেমন প্রাইম মিনিস্টার একটা যোজনা আছে যেখানে ব্যাংক লোন পাওয়া যায় কোনো রকম সিকিউরিটি ছাড়া, মুদ্রা যোজনা, এবং বেশ কয়েক কোটি মানুষ, বেশ কয়েক কোটি যুবক যুবতী এই ঋণ নিয়েছেন। আমাদের রাজ্যেও কিন্তু এই মুদ্রা যোজনায় বেশ সাড়া পাওয়া যাচ্ছে, বেশ সাড়া পাওয়া গেছে সারা দেশেই, এবং এইটার মধ্যে তো কোনো শ্রেণী বা কোনো কিছুর বিভাজনের কোনো প্রশ্ন নেই, সবাই পেয়েছেন। যারা আবেদন করেছেন ব্যাংকে লোনের জন্য, ঋণের জন্য, ব্যাংক তাদের ঋণ পাওয়ার যোগ্যতাটা শুধু বিবেচনা করেছে এবং ঋণ দিয়েছে। তো এই ধরনের আরো প্রকল্প আছে। একবার কোনো শিল্প স্থাপন করলে পরে, কোনো বাণিজ্যিক উদ্যোগ নিলে পরে তারপর ভর্তুকির বিষয় আছে, এই সব কিছুই তো আছে। তো এই বিষয়গুলোকে পুনর্নবীকরণের জন্য, মানুষকে নতুনভাবে উৎসাহিত করার জন্য, বিশেষ করে যুবক যুবতীদের, প্রধানমন্ত্রী এটা বলেছেন, এবং এটা অত্যন্ত সাধুবাদ জানানোর মতো একটা বিষয়। আমাদের দেশের যুব শক্তিকে জাতীয় স্বার্থে সম্পূর্ণভাবে সদ্ব্যবহার করা, তাদের শক্তি, তাদের উদ্যম, তাদের উচ্চাকাঙ্ক্ষা যাতে দেশের স্বার্থে লাগে এবং তাদের নিজেদেরও যাতে লাগে, সেই জন্য এই ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন, এবং এটা অত্যন্ত স্বাগত জানানোর মতো ঘোষণা। স্যার, সর্বশেষ গোটা বিষয় নিয়ে সংক্ষেপে কি প্রধানমন্ত্রীর বক্তব্য অত্যন্ত সদর্থক, অত্যন্ত ইতিবাচক। আর আমি আগেও বলেছি যে এর একটা সুনির্দিষ্ট পরিপ্রেক্ষিত আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের বা ইউরোপের দেশগুলোর যে দ্বিচারিতা এবং ভণ্ডামি আমাদেরকে বিপন্ন করতে পারে, বিপন্ন সম্পূর্ণ করতে পারবে না, আমাদের সাময়িক কিছু অসুবিধার সৃষ্টি করতে পারে। যেমন ভারত থেকে আমরা তেল কিনি, তার উপর এদের গাত্রদাহ, অথচ ভারত রাশিয়া থেকে যে কম দামে যে তেলটা পাচ্ছে সেটা কিন্তু রিফাইন করার মাধ্যমে ইউরোপেও যাচ্ছে। ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সরাসরি প্রাকৃতিক গ্যাস ক্রয় করছে, ইউরোপের প্রায় সব দেশ। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও এই যে দেশ নিষেধাজ্ঞা আরোপ করলো সেই দেশ এখনো রাশিয়া থেকে, যেমন ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, তারপর প্যালেডিয়াম লাগে ওই ইলেকট্রিক ভেহিকেল তৈরি করার জন্য, লিথিয়াম যেটা সেমিকন্ডাক্টর বা ব্যাটারি তৈরির জন্য কাজে লাগে, গ্রাফাইট যেগুলো রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বা মিনারেল, এটা অত্যন্ত বিরল খনিজ পদার্থ, রাশিয়াতে পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্র এখনো সেগুলো কিন্তু কিনছে, অথচ সেই রাষ্ট্র আমাদেরকে দোষারোপ করছে আমরা কেন রাশিয়ার তেল। একটা সময় গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে উৎসাহিত করে যে রাশিয়া থেকে তুমি তেল কেনো, তাহলে বিশ্বের বাজারে তেলের দামের যে ভারসাম্যটা সেটা বজায় থাকে, উৎসাহিত করেছে, কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করেনি। কারণ নইলে রাশিয়ার তেল যদি মার্কেট থেকে সরে যায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো বা ভেনেজুয়েলা, ইন্দোনেশিয়া, এই সমস্ত দেশের তেল আসবে, প্রতিযোগিতার ক্ষেত্রটা সংকুচিত হবে এবং মূল্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা সেটা কিনছি, আমাদের কাছ থেকে এই তেল কিন্তু ইউরোপের দেশগুলো নিচ্ছে, আরো অনেক দেশ নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজে রাশিয়া থেকে, আমি বললাম যে রেয়ার আর্থ মিনারেল যেগুলো, সেগুলো ক্রয় করছে, কিন্তু ভারতের ক্ষেত্রে অন্য বক্তব্য রাখছে এবং বাধা বিঘ্ন সৃষ্টি করছে। তো এটা দ্বিচারিতা এবং মন্ডামি, আর কিছুই না। মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় যে ওয়েল কর্পোরেশনগুলো, যারা মার্কিন রাজনীতি এবং অর্থনীতি দুটোকেই নিয়ন্ত্রণ করে, যেমন এক্সন মোবিল, যেমন বিপি, তো এরকম আরো আছে অনেক, বেশ কয়েকটা বড় বড় মাল্টি ন্যাশনাল, এরা ইরানের উপর এত বছরের মার্কিন নিষেধাজ্ঞা, তারপরেও ইরানের তেল, ইরানের গ্যাস এরা ক্রয় করছে। তো এদের এই যে দ্বিচারিতা, ভণ্ডামি,
এটাকে একটা সমুচিত প্রত্যুত্তর দিতে গেলে আমাদের আত্মনির্ভরশীল হওয়া প্রয়োজন। সামগ্রিক বার্তাটা প্রধানমন্ত্রীর বক্তব্যের এটাই। স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতাবন্ধু, এতক্ষণ আমরা কথা বলছিলাম দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ নিয়ে গোটা বিষয়টা নিয়ে আমরা আজ কথোপকথন বা আলোচনা করলাম। রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্তের কাছ থেকে আমরা গোটা বিষয়টা শুনলাম। শ্রোতাবন্ধুর সময় বলছে আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।